গোয়ার রাজধানীর নাম পানাজি। গোয়ার উত্তরে মহারাষ্ট্র এবং দক্ষিণে কর্ণাটক, আর পশ্চিমে রয়েছে আরব সাগর। এই মহারাষ্ট্র, কর্ণাটক এবং পশ্চিমে যে আরব সাগর রয়েছে, এটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে গোয়াকে। চলুন আমরা জেনে নেব যে কি এমন হলো যে গোয়া ছোট্ট একটি রাজ্য হওয়া সত্ত্বেও পুরো ভারত জুড়ে মাথা উঁচু করে তো আছেই, পাশাপাশি সারা বিশ্বে তারা একটি বড় অবস্থান দখল করে আছে। এর প্রথম এবং প্রধান কারণ হলো 15শো শতাব্দীর শেষের দিকে, অর্থাৎ 16 শতাব্দীর শুরুর দিকে সেখানে আসে পর্তুগিজরা। আর আমরা জানি পর্তুগিজ বণিকরা অত্যন্ত একদম চতুর বণিক ছিল। আর এই পর্তুগিজ বণিকরা যখন এখানে আসে, তারা এসে প্রায় কয়েকশো বছর সেখানে তারা শাসন করেছে এবং দ্রুত দখল করে নেয় এলাকাটিকে। ব্যবসা তো করেই, পাশাপাশি সব দিক থেকে তারা এগিয়ে থাকে। এর পরবর্তীতে যখন দেশ স্বাধীন হয়ে যায়, অর্থাৎ ভারত স্বাধীন হয়ে যায় 1947 সালে, আমরা জানি এরও পরেও পর্তুগিজদের বেশ দখলেই তারা এটা ছিল এবং তাদের একটা প্রভাব ছিল। কিন্তু পরবর্তীতে 1961 সালে ভারত সরকার এবং ভারতীয় যে ব্যবস্থা রয়েছে সেটি দখল করে নেয় গোয়াকে, এবং গোয়া স্থায়ীভাবে অঙ্গরাজ্য হয়ে যায় ভারতের। গোয়া দৈর্ঘ্যে প্রায় 95 কিলোমিটার এবং প্রস্থে মাত্র 60 কিলোমিটার, মানে অত্যন্ত ছোট্ট একটি রাজ্য। এই রাজ্যের মাত্র 2টি জেলা, এটা হচ্ছে দক্ষিণ গোয়া আর এটা হচ্ছে উত্তর গোয়া। কিন্তু সমৃদ্ধির দিক দিয়ে গোয়া ভারতের অন্যান্য রাজ্যকে ছাড়িয়ে গিয়েছে। কেন অন্যান্য রাজ্যকে ছাড়িয়ে গেল সে বিষয়ে আজকে আমরা কথা বলবো। মূলত ভাস্কো দা গামার আগমনের কারণেই আজকে যে পর্তুগিজদের এই আগমন এবং গোয়ার যে উন্নয়ন, তার জন্য ভাস্কো দা গামার প্রতি কৃতজ্ঞ থাকাই উচিত ভারতের। এবং গোয়াতে গেলে যে মারগাঁও নামক যে ঐতিহাসিক শহর রয়েছে, সেই মারগাঁও ঐতিহাসিক শহরে পর্তুগিজদের এখনও ব্যাপক সংস্কৃতি দেখতে পাওয়া যায় এবং তারা ব্যাপক যে সংস্কৃতির প্রভাব রেখে গেছে সেটা এখনও বুঝতে পাওয়া যায় পর্তুগিজদের 50 বছর শাসন করার পরেও। গোয়ায় গেলে দেখবেন গোয়ার সমুদ্র সৈকত, বেশ কিছু উপাসনালয়, বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপত্যগুলো চোখে পড়ার মতো। প্রতি বছর এখানে লক্ষ লক্ষ আন্তর্জাতিক ও দেশীয় পর্যটক বেড়াতে আসে। তা পশ্চিম ঘাটের উপর অবস্থিত বলে গোয়াতে প্রাণী ও উদ্ভিদের এক বিপুল সমাহার ঘটেছে এবং এটিকে জীববৈচিত্র্যের একটি সমৃদ্ধশালী স্থান বা হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়। আমি শুরুতেই বলেছিলাম যে গোয়ার মূলত 2টি জেলা নিয়ে গঠিত, যার কারণে গোয়ায় মাত্র 2টি আসন রয়েছে। তবে গোয়ার অভ্যন্তরে 40টি আসন সব আছে, যা হচ্ছে লোকসভা নামে অভিহিত হয়। গোয়ায় মূলত 3টি ঋতু দেখা যায়, তবে গ্রীষ্মমণ্ডলীয় হওয়ায় কোপেনহেগেনের যে তালিকা রয়েছে তাতে তারা তাদেরকে গ্রীষ্মমণ্ডলীয় হিসেবে আখ্যায়িত করেছে। এবং সেখানে বেড়ানোর জন্য সাধারণত অক্টোবরের শেষ থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত মোটামুটি ভালো, আর মে মাসে প্রচণ্ড গরম, যা 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়, যেহেতু সাগরের কাছে, যার কারণে সেখানে উত্তাপের পরিমাণ একটু বেশি। মজার বিষয় হলো গোয়া 3700 বর্গ কিলোমিটার হলেও এর 1400 বর্গ কিলোমিটারই বনভূমি এবং অধিকাংশ বনভূমি সরকারের নিয়ন্ত্রণে। মানে বলা যেতে পারে যে প্রায় অর্ধেকের মতোই হচ্ছে বনভূমি, যার কারণে এখানে জীববৈচিত্র্যের একটা অভয়ারণ্য হিসেবে দেখা যায়। গোয়া বন্যপ্রাণী অভয়ারণ্যগুলিতে প্রায় বিভিন্ন ধরনের গাছের সংখ্যা রয়েছে। প্রায় 1521টির মতো গাছ দেখতে পাওয়া যায় বিভিন্ন প্রজাতির, 275 প্রজাতিরও বেশি পাখি দেখতে পাওয়া যায়, 48টিরও বেশি প্রাণী এবং 60টিরও বেশি রয়েছে সরীসৃপের প্রজাতি, যা নিয়ে গোয়া গর্ব করে। নন্দা লেক গোয়ার একমাত্র রামসার সাইট, যা গেলে ঘুরতে যাওয়া অবশ্যই উচিত। গোয়া তার নারকেল চাষের জন্য বেশ বিখ্যাত। সরকার নারকেল গাছকে একটি পাম হিসেবে পুনর্নির্ধারণ করেছে, মানে ঘাসের মতো আর কি, তাই তারা নারকেল চাষ করে, যার ফলে কৃষকেরা এবং রিয়েল এস্টেট ডেভেলপাররা খুব কম নিষেধাজ্ঞা মেনে জমি পরিষ্কার করতে সক্ষম হয়। গোয়ায় রয়েছে কয়েকটি প্রধান খাদ্য ফসল, যা চাল, ডাল, পেঁয়াজ, রাগি, মানে রাগি হচ্ছে একটি আংটি মিলেট টাইপের, এবং অন্যান্য খাদ্য ফসলও এখানে পাওয়া যায়।
ঐতিহাসিক যে মারাঠা জাতি রয়েছে তার অবস্থানও কিন্তু এই গোয়াতেই, এবং বলা বাহুল্য সম্রাট আকবর এই মারাঠাদেরকে কিন্তু পরাজিত করতে পারেনি কয়েকবার যুদ্ধ করেও। পরবর্তীতে উনি মারাঠাদের ওখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে মারাঠারা সম্রাট আকবরের প্রতি অনুগত হয়। এবং মারাঠারা কিন্তু অনেক যোদ্ধা জাতি, এবং 2002 সালে গোয়া রাজ্যের যে গার্হস্থ্য পণ্য রয়েছে তার মূল্য নির্ধারণ করা হয় প্রায় $3 বিলিয়ন। এবং গোয়া ভারতের সর্বাধিক ধনী রাজ্যগুলোর মধ্যে একটি, যা ভিডিও শুরুতেই বলেছিলাম, এবং এর সর্বোচ্চ মাথাপিছু জিডিপি দেশের অর্ধগুণ। পর্যটন গোয়ার প্রধান শিল্প, এটি ভারতের 12% বিদেশি পর্যটকদের আগমন করে, অর্থাৎ ভারত একটি বৃহত্তম রাষ্ট্র, এবং সেই বৃহত্তম রাষ্ট্রের যতগুলো পর্যটক আসে তার পর্যটকের 12% কোনো না কোনোভাবে গোয়ার মাটিতে পদার্পণ করে। তার মানে গোয়া কতটা সুদর্শন একটি জায়গা। গোয়ার দুটি প্রধান পর্যটন ঋতু আছে, একটি শীতকালে এবং গ্রীষ্মকালে। বিদেশ থেকে পর্যটক প্রধানত যারা ইউরোপ থেকে আসে, এবং গ্রীষ্মতে যারা আসে, যা গোয়ায় প্রচুর বৃষ্টিপাত হয়, তা সারা ভারতে পর্যটকদের দেখতে পাওয়া যায়। এই কারণে গোয়াতে উপকূল থেকে দূরে জমি খনিজ ও আকরিকের মধ্যে সমৃদ্ধ, এবং খনির তৃতীয় বৃহৎ শিল্পের হিসেবে এটি গঠিত। অর্থাৎ ভারতের যে শিল্প রয়েছে খনিজ পদার্থ, তার একটা মোটামুটি অংশ দ্বিতীয় বৃহৎ শিল্পের রূপ নিয়েছে এই গোয়াতে আপনি পাবেন আয়রন, বক্সাইট, ম্যাঙ্গানিজ, ক্লে, চুনাপাথর এবং সিলিকা খনন করে তারা পাওয়া যায় সেখানে। মর্মাগো বন্দরটি গত বছর, অর্থাৎ কয়েক বছর আগে ঘটনা, এটি 31.69 মিলিয়ন টন মালবাহী জাহাজ পরিচালনা করেছে, যা ভারতের মোট লৌহ আকরিকের রপ্তানির 39%। বোঝা যাচ্ছে কেন গোয়া এগিয়ে আছে আর কি। খনি থেকে খনিজ পদার্থ এবং লৌহের মতো আকরিকগুলো তোলার কারণে দিন দিন বনভূমি উজাড় হচ্ছে, আর যা গোয়ার মানুষদেরকে বেশ শঙ্কিত করছে, এবং একই সাথে সরকারকেও। কেননা গোয়ার মানুষ এবং সরকারের যেহেতু 33.something% বনভূমি এবং সেই সরকারের অধীনে, তার কারণে সরকারও একদিক থেকে লাভবান হচ্ছে দেশ, আরেকদিক থেকে শঙ্কিত হচ্ছে, কারণ তারা বনভূমিতে অভ্যস্ত, যার কারণে দিন দিন স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়ছে গোয়ার মানুষজন। তবে এই গোয়াতে প্রায় 40,000-এরও বেশি মানুষ তারা কৃষির সঙ্গে জড়িত, বিশেষ করে মৎস্যজীবী তারা, এবং মৎস্য শিকার করে তারা বেশ লাভবান হচ্ছে। দেশের ভিতরে এবং দেশের বাইরে তারা মৎস্য রপ্তানি করছে। এছাড়া গোয়াতে গড়ে উঠছে বেশ কিছু মাতারি শিল্প, যেমন কীটনাশক, সার, টায়রা, টিউব, পাদুকা, রাসায়নিক দ্রব্য, ফার্মাসিউটিক্যালস, গম পণ্য, ইস্পাত রোলিং, ফল ও মাছের কাণ্ড, কাঁচা বাদাম, বস্ত্র, শৌচাগার তৈরির কারখানাও রয়েছে এই গোয়াতে। আর কেনই বা গোয়া এত উন্নত হবে না? বর্তমানে গোয়াতে 16টি বেশি পরিকল্পনা রয়েছে সরকারের, যা গোয়াকে আর এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা SEZ অনুমোদন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এবং গোয়াতে শুধু এইসব জিনিসই পাওয়া যাচ্ছে না, আর লোহার মতো আকরিক যেমন পাওয়া যাচ্ছে, খনিজ পদার্থ, ইস্পাতের যেমন শিল্প রয়েছে, তেমনি গোয়ায় রয়েছে বিয়ার, মদ এবং এই টাইপের বস্তুগুলোর সমাহার, এবং অ্যালকোহলের দিক থেকেও কিন্তু গোয়া বেশ এগিয়ে। গোয়ার যে বাসিন্দা রয়েছে তাদেরকে স্থানীয় ভাষায় কোঙ্কানি বলা হয়, এবং প্রায় 61% লোক কোঙ্কনি ভাষায় কথা বলে এবং কোঙ্কনি ভাষা বুঝতে পারে। এবং তার চেয়েও মজার বিষয় হচ্ছে, যারা অন্যান্য ভাষায় কথা বলে তারাও এই কোঙ্কনি ভাষা বোঝে। তবে এছাড়াও বিভিন্ন ভাষা রয়েছে, মারাঠা, তারপরে পর্তুগিজদের ভাষাও সেখানে বেশ চলে, যার কারণে ভাষাগত একটা বৈচিত্র্য এবং সংস্কৃতিগত একটা বৈচিত্র্য সেখানে দেখা যায়। এমনকি মিজোরাম এবং মিয়ানমারের ভাষাও টুকটাক ওখানে রয়েছে, যা এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে সংস্কৃতির দিক থেকে এই গোয়াবাসীদেরকে। গোয়ার প্রায় 64.5% খ্রিস্টান,
যার কারণে যেহেতু গোয়াকে নিয়ে একটু বেশ সন্দেহ চোখে দেখছিল ভারত, এবং গোয়া 1961 সালে আমি আগে বলেছি যে গোয়াকে এক প্রকার দখল করে নিয়ে অঙ্গরাজ্য বানিয়েছে ভারত সরকার, এবং সেখানে 61 খ্রিস্টান থাকার কারণে যেহেতু একটা ভয় ছিল তাদের, এবং পর্তুগিজদের একটা দারুণ রকমের প্রভাব ছিল, এবং পর্তুগালের একটা ছিটমহল ছিল গোয়া, যা 1961 সালে তারা দখল করে নিয়ে নেয়। ফলশ্রুতিতে ভারত সরকার আস্তে আস্তে সেখান থেকে খ্রিস্টান সরাতে শুরু করে, এবং সেখানে আস্তে আস্তে হিন্দু পুশ করা শুরু করে, এবং যার কারণে এখন প্রায় এখানে খ্রিস্টানদের সংখ্যা 50% এবং হিন্দুদের সংখ্যা প্রায় 50%-এর কাছাকাছি, কারণ তাদের ভয় থেকেই এই কাজটি করেছে। এবং এইরকম আরও একটা ঘটনা রয়েছে, সেটা হচ্ছে সিলেটের অদূরে একটি অঞ্চল যা করিমগঞ্জ নামে অভিহিত। অন্য একটা ভিডিওতে এই করিমগঞ্জ নিয়ে আলোচনা করা যাবে। তার আগে আমরা আজকে গোয়াকে নিয়েই আলোচনা করি। গোয়া রাজ্যের দমন ও দিউ নামে একটি অঞ্চল রয়েছে, যা কেন্দ্রশাসিত অঞ্চল। সরকার এতটাই ভয় পায় যে এই কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে এই দমন ও দিউকে ঘোষণা করেছে, যদি হাতছাড়া হয়ে যায় এ ভয়ে। এবং সেখানে ক্যাথলিক খ্রিস্টানদের দারুণ রকমের একটি প্রভাব রয়েছে এখন পর্যন্ত। গোয়াতে একমাত্র একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, যা গোয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত। তবে গোয়ার এই বিমানবন্দরটি আরেকটি নাম রয়েছে, যা ডাবলিম বিমানবন্দর নামে অভিহিত। এটি গোয়ার থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। তবে ভাস্কো দা গামা নামে একটি শহর রয়েছে, যা ভাস্কো দা গামার অনুসরণেই করা হয়েছে। ভিডিওর শুরুতেই বলেছিলাম যে পর্তুগিজরা ব্যাপক মশলার প্রচলন নিয়ে এসেছিল এই ভারতীয় উপমহাদেশে, তার মধ্যে সেটির প্রবেশদ্বার ঘটেছিল গোয়া দিয়ে। গোয়ার খাবারের মধ্যে তাই পর্তুগিজরা চলে গেলেও গোয়ার খাবারের মধ্যে ব্যাপক রকমের প্রভাব দেখা যায় এই পর্তুগিজদের মশলার, এবং তারা মশলাযুক্ত খাবার খুবই পছন্দ করে। তাই তাদের যে খাবার রয়েছে, প্রথমত যে খাবারটা তাদের খুবই পছন্দ গোয়ায়, এবং যেহেতু পর্তুগিজরা 450 বছর সেখানে শাসন করেছে, তার প্রথম যে খাবারটি রয়েছে সেটা হচ্ছে ফিশ কারি। আমরা জানি গোয়া যেহেতু সমুদ্রের আরব সাগরের উপকূলে অবস্থিত, তাদের যে ফিশ কারি রয়েছে নারকেল, তেঁতুল ও বিভিন্ন মশলা দিয়ে তৈরির গোয়ার প্রধান ঐতিহ্যবাহী মাছের ঝোল, যেটাকে ফিশ কারি নামে অভিহিত করা হয়। এটির মধ্যে পর্তুগিজের দারুণ রকমের খাবারের প্রভাব দেখা যায়। এরপরে রয়েছে পোর্ক ভিন্দালু। আপনি পোর্ক ভিন্দালু সুস্বাদু ভেবে খাবেন, খাওয়ার পর যখন জানবেন যে এটা যেহেতু শুকরের মাংস, তখন বমি হয়তো হয়ে যেতে পারে, কারণ আপনি যদি মুসলিম হয়ে থাকেন। সেই গোয়ায় বেড়াতে গেলে অবশ্যই পোর্ক ভিন্দালু থেকে সাবধান। পোর্ক ভিন্দালু হচ্ছে এমন একটি খাবার যেখানে পর্তুগিজ প্রভাবযুক্ত একটি জনপ্রিয় ও ঝাল শুয়োরের মাংসের পদ। আমরা জানি খাবারের বিভিন্ন রকমের খাবারকে পদ নামে অভিহিত করা হয়। এই পোর্ক ভিন্দালুর মধ্যে অত্যন্ত ঝাঁঝালো এবং মশলাযুক্ত বিভিন্ন টাইপের মশলা দিয়ে খুব ঝাঁঝালো রান্না করা হয়। রান্না করার পরে যখন ওই মাংসটা খাওয়ানো হয় বা কেউ খায়, তখন শুরুতে টের পাবে না যে কিসের মাংস, কিন্তু খাওয়ার পর যদি কোনো মুসলিম জানে যে এটা পোর্ক ভিন্দালু অ্যাকচুয়ালি শুয়োরের মাংস, তখন কিন্তু তার আফসোসের সীমা থাকবে না। প্রথমে স্বাদে হয়তো খেতে পারবে বা খেতে চাইবে, কিন্তু পরবর্তীতে সে বুঝবে। তবে এখানে একটা শব্দ বলে রাখি, পোর্ক PORK, পোর্ক শব্দটি অর্থই হচ্ছে শুয়োরের মাংসকে পোর্ক বলা হয়, এবং গরুর মাংসকে বিফ বলা হয়। আর যে কোনো পাখির মাংসকে বলা হয় ফাউল অর ফ্লেশ। তাই শব্দগত বিভ্রাট হতে সাবধান। এরপরে যে খাবারটি রয়েছে সেটা হচ্ছে চিকেন জাকুটি। চিকেন জাকুটি আপনি খেতেই পারেন, কারণ মুসলিম, হিন্দু যে কেউ, খ্রিস্টান যে কেউ খেতে পারে। এটি রোস্ট করা নারকেল ও সুগন্ধি মশলা দিয়ে রান্না করা মুরগির মাংসের তরকারিকে ওরা বলে চিকেন জাকুটি। মানে গোয়ার খাবারের মধ্যে একটা জিনিস খুবই লক্ষণীয়, সেটা হচ্ছে ওদের খাবারের মধ্যে কিন্তু মশলাযুক্ত বিষয়টি থাকে এবং নারকেল ব্যবহার করা হয়, এবং গোয়ায় বেশ নারকেলের প্রচলন রয়েছে এবং নারকেল গাছ প্রচুর থাকে সেখানে। আমি ভিডিও শুরুতেই বলছিলাম 33% হচ্ছে মানে বনভূমি, আর সেখানে নানান টাইপের গাছ এবং বৃক্ষরাজি রয়েছে আর কি। এরপর রয়েছে অম্বটিক হচ্ছে টক ও ঝাল স্বাদের একটি বিখ্যাত সামুদ্রিক মাছের পদ। অর্থাৎ একটা নির্দিষ্ট একটা মাছ রয়েছে যে মাছের সাথে টক দেওয়া হয়, এবং টক এবং ঝাল স্বাদের একটা বিখ্যাত মাছ, এবং এটি খেতে পারবেন, কারণ এটা কারো বারণ নেই। এটা আছে বেবিনকা হচ্ছে নারকেলের দুধ, ডিম ও ময়দা দিয়ে তৈরি ঐতিহ্যবাহী বহু স্তর বিশিষ্ট মিষ্টি পুডিং। এটা একটা পুডিং জাতীয় খাবার। তবে এই পুডিং জাতীয় খাবারের মধ্যে
তারা নারকেল মিশ্রিত করে, দুধ মিশ্রিত করে, ডিম ও ময়দা মিক্সড করার পরে তারা বহু স্তর বিশিষ্ট একটি মিষ্টি পুডিং তৈরি করে এবং সেটি খেতে পারবেন। আমি দেখেছিলাম যে সেখানে মুসলিমদের জন্য যদি কেউ বেড়াতে যায়, মুসলিমদের জন্য বিশেষ করে খাবার রয়েছে কিনা, বিশেষ করে গরুর মাংসর বিষয়টি সামনে এসেছিল আমার। সেটি হচ্ছে, যেহেতু ভারতে গরু জবাই করা নিষেধ অনেক রাজ্যে, তবে এইখানে নিষেধ নয় গোয়াতে, কারণ গোয়াতে 61% খ্রিস্টান রয়েছে, যা এখন একটু কমিয়েছে তারা, ভারত সরকার কৌশলগত কারণে কমিয়ে 50%-এর মতো এখন খ্রিস্টান রয়েছে। তাই সেখানে মুসলিমদের এবং খ্রিস্টানদের যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে ব্যাপকভাবে গরুর মাংসের প্রচলন রয়েছে। তো আপনি যদি মুসলিম হয়ে থাকেন, সেখানে মুসলিম রেস্তোরাঁ রয়েছে, অতএব নির্দ্বিধায় মুসলিম রেস্তোরাঁয় গরুর মাংস খেতে পারেন। এবং মজার বিষয় হচ্ছে, সেখানে গরুর মাংস বা বাজারজাতকরণ, বিক্রি, জবাই সব প্রচলন রয়েছে এবং সেখানে কোনো নিষিদ্ধ কোনো কিছু নেই। সুতরাং আপনি নির্দ্বিধায় খেতে পারেন এবং সেইখানে কেউ কিছু কখনো বাধাও দিবে না। এই ছিল তাদের খাবারের বিষয়। এবং তাদের যে খাবারের মধ্যে এখনও পর্তুগিজদের প্রভাব রয়েছে, পর্তুগিজরা যাওয়ার পরেও, এবং সেখানে ভাষাগত ব্যাপারটাও রয়েছে। আর পাশাপাশি এখানে কিছু পর্তুগিজও রয়েছে, হয়তো বা যদিও তারা এখন হিন্দিও কথা বলে, এবং তবে ওখানে গেলে একটা মিক্সড কালচার পাওয়া যায় গোয়াতে গেলে, এবং সেখানকার সমুদ্র সৈকতের যে অনন্য রূপ সেটা দেখতে পাবে। তবে যে ভাস্কো দা গামা শহরটি রয়েছে, যা ভাস্কো দা গামার নামের স্মরণেই করা হয়েছে শহরটির নামকরণ, সেটি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে হচ্ছে গোয়া আন্তর্জাতিক বিমানবন্দর। বাংলাদেশ থেকে কেউ যদি গোয়ায় সরাসরি যেতে চায় তাহলে যাওয়া সম্ভব, তবে ট্রানজিট হিসেবে হয়তোবা দিল্লিকে ক্রস করা লাগতে পারে। তবে চমৎকার এক সৌন্দর্যের এক লীলাভূমি হচ্ছে গোয়া, এবং সংস্কৃতির একটা মেলবন্ধন তৈরি করছে গোয়া, যেখানে পর্তুগিজদের ছোঁয়া পরতে পরতে আজও পাওয়া যায়, এবং সেখানকার যে শিলালিপি রয়েছে সেখানে ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে। জাপানিদের যেমন গুহায় ঐতিহ্যবাহী অনেক ঘটনার সাক্ষী রয়েছে, তেমনিভাবে হাজার বছরের ইতিহাস রয়েছে পর্তুগিজদের। শুধু পর্তুগিজদের নয়, তারও আগে যারা এসেছিল এই গোয়াতে, তাদের ইতিহাস এবং সংস্কৃতির ছোঁয়া লেগে আছে এখনও গোয়ার গায়ে আর কি। গোয়া যেটা একটা রাজ্য, অনেকে আমাদের বাংলাদেশের ভাষায় একটু ভরকে যেতে পারে যে গোয়া আসলে কি। গোয়া মূলত একটা রাজ্যের নাম, যেটি আমি শুরুতেই বলেছিলাম। এটা নিয়ে হাসির কিছু নেই, যদি বা অনেকে হাসতে পারে, যারা অনেকে না বুঝেই হাসতে পারে। তো কেউ যদি সুযোগ পায় তার গোয়া ঘুরে আসা উচিত, এবং ইতিহাস এবং ঐতিহ্যের এবং সংস্কৃতির যে মেলবন্ধন তা দেখা দরকার। পাশাপাশি রাঙামাটির যে অর্ধেক হওয়া সত্ত্বেও যে রাজ্যটি মাথা উঁচু করে আছে এবং ভারতে শুধু নয় সারা বিশ্বে তার নামটা জ্বলজ্বল করছে, তেমনিভাবে আমাদের দেশ ছোট, ভারতের চেয়ে অনেক ছোট দেশ, কিন্তু আমাদের দেশের যে রিসোর্স রয়েছে সেই রিসোর্সগুলো যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, যেমন রাঙামাটিতে, খাগড়াছড়িতে পার্বত্য এরিয়ায় কমলা বাগান, কমলা চাষ করা সম্ভব, এমনকি আপেল চাষও ট্রাই করা যেতে পারে, কারণ ওখানে প্রচুর বৃষ্টিপাত হয়। ফলে আমাদের দেশের যে জেলায় 64টি জেলা রয়েছে, যে জেলায় যেটি ভালো হয় সেটি উৎপন্ন করা উচিত। যেমন আমার ভিডিওতে ট্রাভেল একটা ভিডিও রয়েছে, এই চ্যানেলেই দেখতে পাবেন, বা চাইলে দেখতে পারেন। সেখানে কিন্তু রংপুরের অদূরেই বাহাগাড়ি নামক একটা চা বাগান দেখানো হয়েছে, এবং চা বাগান দেখানো হয়েছে এই জন্য যে চা হওয়া সম্ভব জন্যই দেখানো হয়েছে। সো আজকে গোয়া নিয়ে আরও অনেক কথা বলা সম্ভব ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে এবং বাস্তবতার কারণে আজকে আর বলছি না। আজকে আমরা এখানেই শেষ করছি। যে যেখান থেকে দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর চাইলে গোয়া বেরিয়ে আসতে পারেন। আর নিজের দেশকে ভালোবাসুন, নিজের দেশের ডেভেলপমেন্ট নিয়ে ভাবুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।